আসসালামু আলাইকুম। আজকের পর্বে 16.2 এর যতগুলো সূত্র আছে এবং যতগুলো উদাহরণের অঙ্ক আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এইখানে দেখো, এইখানে প্রথমে চতুর্ভুজের ক্ষেত্রফল বিষয়। চতুর্ভুজ মানে কি? চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই আমরা জানি চতুর্ভুজ বলা হয়। চারটা বাহু থাকলেই সেটা চতুর্ভুজ। এখন সেই চারটা বাহু কী রকমের থাকবে তার উপর ডিপেন্ড করে চতুর্ভুজের কিছু নাম আছে। তাহলে এখানে এক নাম্বার দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আয়তক্ষেত্রটা কি? কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহু পরস্পর সমান হয়, দেখো এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, যেমন এইটার দৈর্ঘ্য সমান, মানে এইটার দৈর্ঘ্য হতে পারে 9 সেন্টিমিটার, এটাও 9 সেন্টিমিটার, এটা হতে পারে 5 সেন্টিমিটার, তাহলে এটাও 5 সেন্টিমিটার। তাহলে বিপরীত বাহু যদি পরস্পর সমান হয় এবং কর্ণ দুইটা যদি সমান হয়, কর্ণ দুইটা কি? এই কোণা থেকে এই কোণা পর্যন্ত দূরত্ব, আবার এই কোণা থেকে এই কোণা পর্যন্ত দূরত্ব যদি সমান হয় তাহলে সেটা আয়তক্ষেত্র। আবার আয়তক্ষেত্রের প্রতিটা কোণ, এই কোণগুলো 90 ডিগ্রি। এই বিপরীত বাহু যদি পরস্পর সমান হয়, আবার একটা কোণ যদি সমকোণ হয়, তো বাকি তিনটা কোণও সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হবেই হবে, মাস্ট বি। একটা 90 ডিগ্রি হলেই চলবে। যাই হোক, তো এটা হচ্ছে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, যেমন এই দৈর্ঘ্যটাকে আমরা যদি বলি এ আর প্রস্থটাকে বলি যদি বি, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ বি, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে দিলে তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন দেখব আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র। দেখো পরিসীমাটা কি? পরিসীমা হচ্ছে চারপাশের দৈর্ঘ্যটাই হচ্ছে পরিসীমা। তাহলে এখান থেকে এই পর্যন্ত গেলে কি যাবা তুমি? এ। আবার এখান থেকে এই পর্যন্ত কি? বি। তাহলে যোগ করে দাও বি দৈর্ঘ্য। এইখান থেকে এই পর্যন্ত এ দৈর্ঘ্য, ঠিক আছে, এ ধরলাম আমরা। এইখান থেকে এই পর্যন্ত কত? বি। তাহলে এখান থেকে এই পর্যন্ত, তারপর এই পর্যন্ত যেতে যত দূরত্ব, আবার এখান থেকে এই পর্যন্ত আসতে সেম দূরত্ব। এই জন্য আমরা কি দৈর্ঘ্য প্রস্থটাকে যোগ করে 2 দ্বারা গুণ দিলেই কিন্তু পরিসীমা বের হয়ে যায়, পরিসীমার সূত্র। কারণ হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা পরিসীমার সূত্র লিখতে পারবো। দেখো পরিসীমা 2 × এ মানে কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা কিন্তু একক। দেখো, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু বর্গ একক, কারণ ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। যেমন এটা যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে এটা এবি হবে কি? বর্গ সেন্টিমিটার। আর এইখানে হবে সেন্টিমিটার, কারণ পরিসীমার ক্ষেত্রে এটা জাস্ট দৈর্ঘ্য। আচ্ছা, এই ছিল আমাদের ক্ষেত্রফল, পরিসীমা। এরপর হচ্ছে কর্ণ নির্ণয়ের সূত্রে। কর্ণ জিনিসটা কি? কর্ণ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব একটা কর্ণ, আবার এখান থেকে এই পর্যন্ত একটা কর্ণ। এখন চিন্তা করো, দেখো এইখান থেকে এই পর্যন্ত যোগ করলাম। আমরা তো জানি আয়তক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ, রাইট? সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি সামনে এইটা, তাহলে অতিভুজ। এই কর্ণটাকে আমরা ডি ধরলাম। এখন তুমি একটু চিন্তা করে দেখো, এই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে বি। তাহলে অতিভুজ নির্ণয়ের সূত্র কি শিখাইছিলাম? অতিভুজ নির্ণয়ের সূত্র শিখাইছিলাম √, এই যে ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার। তো এটা ছিল কর্ণ, রুট দিতে হবে। তাহলে এটাই কর্ণ। তাহলে তুমি চিন্তা করে দেখো, এ মানে কি? দৈর্ঘ্য, বি মানে কি? প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রে যদি দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে, তাহলে কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে √a² প্লাস b²। এখানে তোমাদের দেওয়া আছে, দেখো। তা আয়তক্ষেত্রের মোটামুটি এই 3টা সূত্র। এরপরে 2 নম্বর দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন বর্গক্ষেত্রটা কি চিনতে হবে? তা যে চতুর্ভুজের 4টা বাহু পরস্পর সমান তাকে কি বলা হবে? বর্গক্ষেত্র। দেখো 4টা বাহু পরস্পর দেখো সমান। এখন 4টা বাহু সমান হলেই হবে না, তাহলে কি হতে হবে? দেখো, তাহলে 4টা বাহু বলতে এইটার দৈর্ঘ্যকে আমরা এ ধরলাম, তাহলে এইটাও এ হবে, কারণ 4টা বাহুই পরস্পর সমান। এইখান থেকেও এ, আবার এখান থেকেও এ। দেখো 4টা বাহু কি পরস্পর সমান। এই একটা কোণ 90 ডিগ্রি, তো এইটা যদি 90 ডিগ্রি হয়,
বাকি তিনটা কোনো প্রতিটা 90 ডিগ্রি হবে মাস্ট বি। কার ক্ষেত্রে? বর্গক্ষেত্রের বেলায়। ক্লিয়ার? তাহলে ওইটা আয়তক্ষেত্রের বেলায় আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ক্ষেত্রফল পাইছি। এখানেও সেমভাবে এইটাকে তুমি যদি দৈর্ঘ্য ধরো, এটাকে প্রস্থ ধরো, গুণ করে দাও এ গুণ এ, তাহলে এ গুণ এ মানে কি এ স্কোয়ার। তার মানে আমরা বলতে পারবো যে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তার উপরে স্কোয়ার করে দিলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে। দেখো ক্ষেত্রফলের সূত্র কি তাহলে এ স্কোয়ার। ঠিক আছে? আবার বর্গক্ষেত্রের পরিসীমা, দেখো পরিসীমা মানে কি? পরিসীমা বলতে বোঝায় চারপাশের যে টোটাল দৈর্ঘ্য। তো এইখান থেকে এই পর্যন্ত এ, আবার এখান থেকে এ, এখান থেকে এ, এখান থেকে কয়টা এ? চারটায়। এই জন্য পরিসীমাকে আমরা সূত্র লিখতে পারবো 4a। এটা হচ্ছে পরিসীমার সূত্র। পরিসীমা বলতে চারপাশের দৈর্ঘ্য। তা দৈর্ঘ্যের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু বর্গ একক আসবে। যেমন এটা যদি মিটারে দেওয়া থাকে তাহলে বর্গ মিটার হবে, কিন্তু এটার ক্ষেত্রে ঠিকই মিটার হবে কারণ দৈর্ঘ্য। আচ্ছা, এরপর হচ্ছে এটার কর্ণ। দেখো তো কর্ণ কোনটা? এইটা। এটাও তুমি সমকোণী ত্রিভুজের মাধ্যমে এটার সূত্র তুমি বের করতে পারো। যেমন এটাকে কর্ণ দিলাম ডি, তাহলে সূত্র কি বলো? এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্য বের করে কিভাবে? এই যে রুট ওভার, এই যে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে রুট ওভার 2টা এ স্কোয়ার। দেখো এই রুটটা আছে 2-র উপরে, আবার এ স্কোয়ার উপরে, 2-এর উপর রুট দিলে তো রুট ওভার 2, এ স্কোয়ার উপর রুট, স্কোয়ার রুটে কাটাকাটি √2a। তাহলে তার মানে আমরা কি পেলাম? √2a। এইটা একদম মুখস্থ রাখবা যে বর্গক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে √2a। এটা কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সাথে যদি তুমি √2 গুণ করে দাও তাহলেই বর্গক্ষেত্রের কর্ণের যে দৈর্ঘ্য সেটা বের হয়ে যাবে। এটা একদম মুখস্থ বর্গক্ষেত্রের বেলায়। তো এই ছিল বর্গক্ষেত্র। দেখো এরপরে আমরা দেখব 3 নম্বরে সামান্তরিক। এখানে যেভাবে পর্যায়ক্রমে দেওয়া আছে আমরা সেভাবেই শেখার ট্রাই করি। দেখো 3 নম্বরে দেওয়া আছে সামান্তরিক। সামান্তরিকটা কি? আমরা 1 নম্বরে কিন্তু আয়তক্ষেত্র শিখছি, রাইট? আয়তক্ষেত্র আর সামান্তরিক একই জিনিস, তবে পার্থক্য একটা আছে। ওইখানে কিন্তু আমরা 1 নম্বরে আয়তক্ষেত্রের বেলায় দিয়েছিলাম কি? যে দৈর্ঘ্য এই যে বিপরীত বাহু পরস্পর সমান। যেমন এটার দৈর্ঘ্য 9 ধরছিলাম, এটার দৈর্ঘ্য 9, এটার দৈর্ঘ্য 5 হলে এটাও 5, বাট এই কোণগুলো সমকোণ নয়। তাহলে আয়তক্ষেত্র এবং সামান্তরিকের পার্থক্য হচ্ছে এই একটা, যে আয়তক্ষেত্রের বেলায় বিপরীত বাহু পরস্পর সমানের সাথে সাথে এই কোণগুলো প্রতিটা কোণ 90 ডিগ্রি, আর সামান্তরিকের বেলায় বিপরীত বাহু পরস্পর সমান কিন্তু কোণগুলো কোনোটাই সমকোণ নয়, তবে এই কোণ সমান, এই কোণ সমান। ক্লিয়ার? তাহলে এই কোণগুলো 90 ডিগ্রি কোনোটাই হবে না। আর এই আয়তক্ষেত্রের বেলায় আমরা দেখলাম যে কর্ণ দুইটার দৈর্ঘ্য পরস্পর কি সমান ছিল, মানে এই কর্ণ দুইটার দৈর্ঘ্য পরস্পর সমান ছিল, কিন্তু এই সামান্তরিকের বেলায় কর্ণ দুইটার দৈর্ঘ্য পরস্পর সমান হবে না। এখন তাইলে এইটার ক্ষেত্রফল বের করবা কিভাবে? তাই ক্ষেত্রফল বের করা যাবে 2টা উপায়ে সামান্তরিকের বেলায়। একটা হচ্ছে এই ভূমিটাকে আমরা বেস ধরলাম, এটা হচ্ছে ভূমি, এবং এই যে 2 বাহু বিপরীত বাহুর মধ্যবর্তী দূরত্ব লাগবে, সেটা এই সোজা হতে পারে, সেটা এই সোজা হতে পারে, একই, এগুলোর দৈর্ঘ্য একই, এখান থেকে হতে পারে, মানে এটা হচ্ছে এইচ। তাহলে দেখো সামান্তরিকের বেলায় কি লাগবে? ভূমিটা লাগবে, যে ভূমিটার দৈর্ঘ্য কত, এবং ভূমি থেকে যে বিপরীত বাহুটা সেটার যে লম্ব দূরত্ব একদম সোজাভাবে, এটা দিলে হবে না, কিন্তু এই 2টা গুণ করে দিলেই সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে। ক্লিয়ার? এই একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে, দেখো আরেকটা প্রসেস কি? আরেকটা প্রসেস হচ্ছে একটা কর্ণের দৈর্ঘ্য লাগবে। ধরো একটা সামান্তরিকের যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য, এইটা তোমার কাছে জানা আছে, এই কর্ণটাকে আমরা ডি ধরলাম, মানে ইংলিশে হচ্ছে ডায়াগোনাল। কর্ণের ইংলিশ কি? ডায়াগোনাল, এই জন্য ডি। দেখো তাহলে সামান্তরিকের একটা দেখলাম আমরা, এই সূত্র আমরা তো আলোচনা করেছি। কর্ণের দৈর্ঘ্য তুমি জানো ডি, এবং এই কর্ণ থেকে তার বিপরীত দিকে, যেমন এই কৌণিক দূরত্ব অথবা এই কৌণিক দূরত্ব, যেমন এখান থেকে
সরাসরি এইটার উপর লম্ব দূরত্ব হাইট, এইটা ধরো তুমি জানো, এই দুইটা জিনিস জানলে এই দুইটা তুমি গুণ করে দাও, তাহলেও এই সামান্তরিকের ক্ষেত্রফল বেড়ে যাবে। ক্লিয়ার? অথবা তুমি এইখান থেকে ধরো এই লম্ব দূরত্ব, কারণ এখান থেকে যে লম্ব দূরত্ব আর এইখান থেকে লম্ব দূরত্বটা সেম হয়। হ্যাঁ, জাস্ট তাহলে তোমার একটা কর্ণ, ধরো এই কর্ণটা দেওয়া আছে তোমার কাছে, কোনো সমস্যা নেই, এবং এইটা থেকে লম্ব দূরত্ব, এটা থেকে, এখন এটা থেকে ধরো লম্ব দূরত্ব, এইখানে তো ধরো কথার কথা এখান থেকে লম্ব টানলে এই যে টানলাম, এটা দেওয়া আছে, তাহলে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এই কৌণিক দূরত্ব মানে এই কর্ণ, এবং এই কৌণিক বিন্দু থেকে এইটা সরাসরি লম্ব দূরত্ব এইচ দেওয়া আছে, তাহলেও ওই দুটো গুণ করে দিলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে। এরপরে সামান্তরিকের যে পরিসীমা সেটা তো আয়তক্ষেত্রের বেলায় মতোই, কারণ এই দেখো এটা বি দেওয়া আছে, এটা অন্য একটা দেওয়া আছে ধরো সি, কথার কথা, তাই না? এটাকে আমরা দৈর্ঘ্য ধরলাম আর এই বাহু, তাহলে সামান্তরিকের আর আয়তের বেলায় দুই রকমের বাহু থাকে, এই যে বিপরীত বাহু পরস্পর সমান, এই যে বিপরীত বাহু পরস্পর সমান, এই বি দেওয়া আছে সি দেওয়া আছে, তাহলে পরিসীমা কি 2 × বি প্লাস সি বের হয়ে যাবে, কারণ এইখান থেকে বি প্লাস সি এখান থেকে এই পর্যন্ত যেতে যত দূরত্ব, এখান থেকে ঠিক এই পর্যন্ত আসতে সেম দূরত্ব, এই জন্য আমরা 2 দ্বারা গুণ করে দেব বি প্লাস সিকে। ক্লিয়ার? এটা ছিল আমাদের সামান্তরিক। এরপর রম্বসটা দেখো, রম্বসটা কি? তাহলে আমরা 2 নম্বরে কিন্তু আয়তক্ষেত্র শিখে আসছি, দেখো সরি আয়তক্ষেত্রটা বর্গক্ষেত্র, রম্বসটা হচ্ছে দেখো বর্গক্ষেত্রের মতো। তাহলে পার্থক্য কি দেখো, বর্গক্ষেত্রে বলে আমরা দেখলাম যে 4টা বাহুই পরস্পর কি সমান, দেখো 4টা বাহু পরস্পর সমান, কিন্তু ওইখানে বর্গক্ষেত্রের বেলায় কি ছিল, কোণগুলো সমকোণ 90 ডিগ্রি প্রতিটা কোণ, এইখানে ওই যে সামান্তরিকের মতো এইখানে কোনো কোণটাই 90 ডিগ্রি হবে না, এই কোণগুলো 90 ডিগ্রির কম হবে, এটা 90 ডিগ্রি বেশি হবে, এখানে যতটা কম হবে এখানে আবার ততটাই বেশি হবে। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, এটা মাস্ট বি। আবার এই কোণের মান একদম সমান হবে, এই কোণের মান একদম সমান হবে। ক্লিয়ার? তা রম্বসের বেলায় ক্ষেত্রফল বের করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা মানে দুইটা হচ্ছে এই কর্ণ দুইটার দৈর্ঘ্য লাগবে, এই একটা কর্ণ এই একটা কর্ণ। দেখো বর্গক্ষেত্রের বেলায় এই কর্ণ দুইটা কিন্তু সমান ছিল, কিন্তু সামান্তরিকের সরি এই রম্বসের ক্ষেত্রে কর্ণ দুইটা সমান নয়, একটা কর্ণ বড় একটা কর্ণ ছোট। এই কর্ণটাকে আমরা D1 ধরলাম, এই কর্ণটাকে D2 ধরলাম, তাহলে যে হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল দিয়ে দাও, তাহলেই ক্ষেত্রফল বেড়ে যাবে। দ্যাটস এনাফ। এই যে ক্ষেত্রফলের সূত্র, যে তোমার কাছে কর্ণ দুইটা দেওয়া আছে, তুমি এই কর্ণ দুইটা গুণফলের সাথে একটা হাফ গুণ আকারে দিয়ে দাও, তাহলেই ক্ষেত্রফল বেড়ে যাবে। এখন বলতে পারো রম্বসের ক্ষেত্রে পরিসীমার দৈর্ঘ্য কি কত বের হবে? এই যে দেখো পরিসীমা তো এই বর্গক্ষেত্রের মতো সেম, বর্গক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্য এটা রম্বসের বেলা তো সেম, তার মানে 4a দিলেই তো রম্বসের পরিসীমা বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে রম্বসের বেলায় এবং বর্গক্ষেত্রের বেলায়ও 4টা বাহু সমান, তাই না? দেখো এই কর্ণ দুইটা যদি আমরা টানি বর্গক্ষেত্রের বেলায়, প্রতিটা কোণ 90 ডিগ্রি করে, এই প্রতিটা কোণ 90 ডিগ্রি করে, এটার বেলায়ও সেম, প্রতিটা কোণ 90 ডিগ্রি করে। ক্লিয়ার? এই দেখো 90 ডিগ্রি করে, তার মানে আমরা বলতে পারবো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। এই 90 ডিগ্রি এটা তাহলে অতিভুজ। তুমি এখান থেকে এই পর্যন্ত যদি ভূমি ধরো, আমরা এটা একটা নাম দিলাম A B C D, আর এই বিন্দুটাকে আমরা 90 ডিগ্রি, এটা ও দিলাম, ঠিক আছে? এটাও 90 ডিগ্রি আর কি। তো আমরা যদি বলি OBC একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে BC, এটাকে ভূমি ধরতে পারো, এটা তাহলে উচ্চতা। ক্লিয়ার? এখন এই যে কর্ণটা আনলাম, এই যে BD আর AC, এটা আমরা যে 4টা জিনিস এইমাত্র পড়াইছি, আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস, এই 4টার বেলায় কিন্তু এই কর্ণ দুইটা পরস্পরকে সমান 2 ভাগে ভাগ করে। যেমন এখান থেকে দৈর্ঘ্য আর এখানের দৈর্ঘ্য সমান, আবার এখানের দৈর্ঘ্য আর এখানের দৈর্ঘ্য কি সমান। আর তোমাকে যদি এই AC কর্ণটা দিয়ে দেয়,
যে এসি সমান 12 সেন্টিমিটার, তাহলে তুমি কি বলবা ওসি সমান কি বলবা? ওসি সমান তাহলে 6 সেন্টিমিটার, কারণ এ থেকে সি পর্যন্ত 12, ও থেকে সি পর্যন্ত কত হবে? 6 হবে। এ থেকে ও পর্যন্ত কত হবে? তাও 6 হবে, মানে এও বলা যায় অথবা ও এ বলা যায়। ক্লিয়ার? তাহলে তোমাকে যদি এভাবে এই একটা কর্ণ দেওয়া থাকে, সেই কর্ণটা 2 ভাগ করলে এইটা পাবা, আবার এই কর্ণটা দেওয়া থাকলেই 2 ভাগ করলে এতটুকু পাবা। তারপর এটাকে ভূমি, এটাকে লম্ব ধরে অতিভুজ বের করতে পারবা না? অবশ্যই বের করতে পারবা, কারণ হচ্ছে এই যে পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ। এরপর তোমার এই ধরনের প্রশ্ন আছে সামনের দিকে। আচ্ছা, এটা ছিল রম্বসের ক্ষেত্রফল বিষয়। এরপর দেখো ট্রাপিজিয়াম। এখন ট্রাপিজিয়ামটা অনেকে চিনে না, অনেকে এলোমেলো করে ফেলে যে আসলে ট্রাপিজিয়ামটা কেমন হতে পারে। দেখো ট্রাপিজিয়ামের বিষয়টা হচ্ছে এরকমের যে দুইটা বিপরীত বাহু সমান্তরাল হইতে হবে। এখন 4টা বাহু থাকলে তো সমান্তরাল হবে বিপরীত বাহু। ধরো এই একটা বাহু, এখন এইটার দৈর্ঘ্য কত এটা ফ্যাক্ট না, আরেকটা দিলাম, আরেকটা বাহু দিলাম, এইটার সমান্তরাল একদম, তুমি কত বড় দিবা এটা কোনো ফ্যাক্ট না। তাহলে এইখান থেকে সরাসরি দূরত্ব এইচ, এখান থেকে সরাসরি দূরত্ব এইচ, এখান থেকে সরাসরি, মানে এই যে সমান দূরত্ব বজায় রেখে চলতেছে, এটা হচ্ছে এ বি সি ডি, উল্টা হোক। এখন এইখান থেকে এইটা যোগ করে দিলাম, এইখান থেকে এটা যোগ করে দিলাম, তো এইটা একটা ট্রাপিজিয়াম হয়ে গেল। কেন ট্রাপিজিয়াম হয়ে গেছে দেখো, কারণ এবি বাহু আর এই যে ডিসি অথবা সিডি যাই বলো না কেন, এই দুইটা কিন্তু সমান্তরাল। বাকি দুইটা বাহু কি, এই যে এডি আর বিসি, এই দুইটা কিন্তু সমান্তরাল না। তাহলে যে চতুর্ভুজের বিপরীত দুইটা বাহু সমান্তরাল এবং বাকি বিপরীত বাহু দুইটা পরস্পর সমান্তরাল না, তাকেই ট্রাপিজিয়াম বলা হবে। এভাবে তুমি যেভাবেই অঙ্কন করো, যেদিকে দাও, এই দুইটা বাহু সমান হইতে পারে না? অবশ্যই হইতে পারে। যেমন এরকম দিতে পারো, ধরো এরকম দিলা, এখন ধরো এই যে এডির দৈর্ঘ্য আর বিসির দৈর্ঘ্য সমান, ক্লিয়ার? তো হতে পারে, কোনো সমস্যা নেই। বাট ট্রাপিজিয়ামের একটাই শর্ত, সেটা হচ্ছে এই যে কোনো এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হবে, বাকি জোড়া সমান্তরাল হবে না, এই একটাই শর্ত। কারণ হচ্ছে বিপরীত বাহু পরস্পর যদি সমান্তরাল হয়, এই দুটা সমান্তরাল হলে সেটা অবশ্যই আয়তক্ষেত্র না হয় সমান্তরিক হয়ে যাবে, ঠিক আছে? আর এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে সমান্তরাল যে বাহু দুইটা আছে, এই বাহু দুইটাকে যোগ করে দিবা। দেখো এবি আর এই যে সিডি, এখন সিডি লিখতে পারো অথবা ডিসি লিখতে পারো, কোনো সমস্যা নেই। সিডি এখানে ডিসি লেখো, একই দৈর্ঘ্য বোঝায়। তাহলে বাহু দুইটার দৈর্ঘ্যকে এই যে সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী যে দূরত্ব এইচ দ্বারা গুণ করে দিবা, দিয়ে 2 দ্বারা ভাগ করে দিবা, ক্ষেত্রফল বেড়ে যাবে। এখন যে কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই কাজটা করে দিবা, এটা ক্ষেত্রফল বের হয়ে যাবে। ক্লিয়ার? এটা একটা সূত্রের মাধ্যমে বের করছে, যদিও এখানে দুইটা ত্রিভুজের সূত্র দিয়ে এই সূত্রটা তৈরি করছে। কিভাবে তৈরি করছে আমি এটা ব্যাখ্যা করে দেখাই। দেখো, ধরো এই জায়গা থেকে এইটা একটা কর্ণ টানলাম, টানার ফলে এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেল না? দেখো তো, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, ক্লিয়ার? এখন এই ত্রিভুজটার উচ্চতা কোনটা? এটাকে যদি আমরা এইচ দিই, দেখো মজার বিষয় হচ্ছে এখান থেকে দূরত্ব এইচ হবে সেম, আবার এইটাকে তুমি যদি বাড়াও, বর্ধিত করো, এটার দূরত্ব হবে এইচ। 16.1 কিন্তু শিখে আসছো। দেখো এ ডি বি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই এবি হচ্ছে ভূমি, তাহলে কৌণিক বিন্দু, এটাকে যদি উল্টাও তাহলে এই কৌণিক বিন্দু পর্যন্ত তার একদম ভূমি পর্যন্ত অথবা ভূমির বর্ধিতাংশের উপর লম্ব দূরত্ব এইচ। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? দেখো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলই তো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, রাইট? তো এইটার ক্ষেত্রফল কি হবে? এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি। ভূমি কোনটা? এই যে এবি, আর উচ্চতা কোনটা? এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এইচ, হাফ গুণন ভূমি গুণ উচ্চতা দিলাম, প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণন ভূমি, ভূমি কোনটা? এই যে ডি থেকে সি পর্যন্ত, ডিসি,
ইন্টু উচ্চতা, উচ্চতা কোনটা, এই যে এস। দেখো তাহলে এই দুইটার ক্ষেত্রফলের এই যে যোগফল দিয়ে দিলাম, এই যে দুইটা ত্রিভুজে, তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এখন দুইটার ভিতর থেকে কি কমন যায়, হাফ কমন যায়, আবার এইচ কমন যায়, থাকবে কি এইখানে এবি প্লাস ডিসি। ওই যে দেখা একই কথা, হাফ দ্বারা গুণ করা আর 2 দ্বারা ভাগ করা একই কথা, এটাকে এই যে হাফ এরকম দিয়ে দেওয়া যায়। তাহলে দেখো ট্রাপিজিয়ামের এই যে ক্ষেত্রফলের সূত্র যে আমরা লিখলাম সেমভাবে বের হয়ে গেল। ক্লিয়ার? তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একটাই, সেটা হচ্ছে সমান্তরাল যে বাহু দুইটা থাকবে সেই বাহু দুইটার যোগফলের সাথে সেই সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী যে দূরত্ব এইচ গুণ করে দেব, 2 দ্বারা ভাগ করে দেব অথবা হাফ দ্বারা গুণ করে দেব। এই কাজটা করলেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের হয়ে যাবে অনায়াসে। এখন দেখো এইখানে 8 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ। দেখো দৈর্ঘ্য হবে প্রস্থের এত গুণ। এখন আমরা যদি প্রস্থ ধরে নিই, হ্যাঁ, যে ধরি প্রস্থ, দেখো প্রস্থটাকে আমরা x ধরে নিতে পারি। অতএব তাহলে দৈর্ঘ্য কি হবে দেখো বলো, দৈর্ঘ্য হবে 3x/2, কারণ প্রস্থের 3/2 গুণ, প্রস্থ হচ্ছে x, কে x এর সাথে যদি 3/2 গুণ করে দাও তাহলে এটা হবে। ক্লিয়ার? এর ক্ষেত্রফল হচ্ছে 384। কত? 384। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে গুণ করে দাও 3x/2 × x সমান দিয়ে দাও 384, কারণ ক্ষেত্রফল তো 384 দেওয়া আছে, ক্যালকুলেশন করে বের হয়ে যাবে। x দ্বারা গুণ করলে উপর হবে 3x², আর এই 2 ভাগাকারে চলে গেলে গুণ হয়ে যাবে, তার মানে এখানে 768 হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটাকে 2 দ্বারা গুণ দাও, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 7 থাকে 1, 3 দুগুণে 6 আর 1 7। এরপর x² সমান 3 দ্বারা ডিভাইড হয়ে যাবে, এটাকে 3 দ্বারা ভাগ করলে 3, এই 7-এর মধ্যে যায় 2 বার, 3 5 15, 1 থাকে 3 6 256। এরপর x সমান দেখো 16 গুণ করলে 256 হয়, তাহলে এইখানে x এর মান কত বেরোবে, 16। তাহলে প্রস্থ কত, 16, এখানে 16 বসায়, তাহলে আমরা বলতে পারবো যে প্রস্থ হচ্ছে 16। আর এইখানে যদি x এর জায়গায় 16 বসাই দাও, 2 দ্বারা ভাগ করলে 8, 3 8 24, অনায়াসে বের হয়ে যাবে। এখানে আমাদের বলছে x এর মান এই যে 16 বের হয়েছে। আয়তকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য যে বের করছে 24 মিটার, আর প্রস্থ এত মিটার। পরিসীমা বের করতে বলছে, পরিসীমার সূত্র কি বলো? পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। শিখাইছি না? হ্যাঁ শিখাইছি, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি। পরিসীমা বের হয়ে যাবে। এরপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। কর্ণের সূত্র হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার দিয়ে দাও, তাও কর্ণের দৈর্ঘ্য বের হয়ে যাবে। ওকে, এরপরে 9 নম্বর দেখো, 9 নম্বর অঙ্কটা একটু বোঝার বিষয় আছে। আমরা 9 নম্বর অঙ্কটা দেখি। এখানে 9 নম্বর অঙ্কটা বলছে এটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গ মিটার। আচ্ছা, আয়তক্ষেত্রের কথা বলছে, তাহলে আমরা আয়তক্ষেত্রটা অঙ্কন করে নিতে পারি। এই ধরো একটা আয়তক্ষেত্র, এটা ক্ষেত্রফল কত, 2000। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, আমরা দৈর্ঘ্যটাকে x ধরে নিলাম আর প্রস্থটাকে y ধরে নিলাম। দেখো তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি 2000 হয়, তাহলে আমরা প্রথম শর্ত মতে, দেখো প্রথম যে শর্ত মতে আমরা কি লিখতে পারি, x আর y যে দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তক্ষেত্রের বেলায়, তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে না? ক্ষেত্রফল 2000 দেওয়া আছে, তার মানে আমরা এটাকে 2000 লিখে দিলাম। দেখো এই যে 1 নং সমীকরণ দিলাম। ক্লিয়ার? এরপর পরও কি বলছে, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। দেখো এইখানে এই যে দৈর্ঘ্যটা, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের বেলায় দৈর্ঘ্য বড়, এখান থেকে তুমি যদি 10 মিটার কমাই দাও তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যেত। ক্লিয়ার? কেন বর্গক্ষেত্র হয়ে যেত? প্রস্থ কমাবা না, প্রস্থ কিন্তু ওয়াই আছে, দৈর্ঘ্য কমাই দিবা 10। তো এখান থেকে যদি ধরো কথার কথা এই পর্যন্ত x, এখান থেকে যদি 10 কমাই দাও, এরকম করে ধরে কমাই দিলাম, যে এইটার দৈর্ঘ্য ধরো 10, আমরা এই 10 কমাই দিলাম, তো এইখান থেকে এই পর্যন্ত মান কত আসবে, x - 10 আসবে না? অবশ্যই আসবে, কারণ এই পর্যন্ত x, সেখান থেকে এই যে 10 বাদ দিলাম, 10 বাদ দিলে এইটার মান হয়ে যাবে x - 10। এখন এইখান থেকে এই পর্যন্ত কত, এই যে y, এটার মান তো চেঞ্জ হয়নি, হয়েছে?
হয়নি, কারণ এখান থেকে এই পর্যন্ত ওয়াই, তাহলে এখান থেকে এই পর্যন্ত ওয়াই। তাহলে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই। যদি দৈর্ঘ্য কম হয়, কত কম হবে? 10, তাহলে এক্স মাইনাস 10, তাহলে সেটা বর্গক্ষেত্র মানে প্রস্থের সমান হয়ে যাবে। ক্লিয়ার? এই একটা সমীকরণ হয়ে যায়, এই যে 2 নং সমীকরণ। এখন তুমি তাহলে এইটা এই শর্ত মতে তাহলে ওয়াই সমান কি এক্স মাইনাস 10। এখন আমরা 1 ও 2 থেকে পাই, 1 ও 2 হতে দেখো একটার মান একটার মধ্যে বসাই দাও। ওয়াইয়ের মান যেহেতু এক্স মাইনাস 10, এইখানে তুমি ওয়াইয়ের জায়গায় লিখতে পারো না? অবশ্যই লিখতে পারো, কারণ এই এক্স সেম, এই ওয়াই সেম। তো ওয়াই মানে কিন্তু এক্স মাইনাস 10, এখানে বসাই দাও। তাহলে এই যে এক্স আছে ওই ওয়াইয়ের জায়গায় আমরা লিখে দিতাম এক্স মাইনাস 10, এই 2000 এই পাশে নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে, ইকুয়াল 0। এরপরে এক্স দ্বারা গুণ করো, কী হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস 10 এক্স মাইনাস এটা ইকুয়াল 0। এবার এটাকে মিডল টার্ম করো। দেখো এইখানে যদি মাইনাস, দেখো এই এক্স স্কোয়ারের সাথে আছে 1 আর এখানে আছে মাইনাস 2000, এই দুইটা গুণ করলে আসবে কত? মাইনাস 2000। যদি এই মানটা আর এই মানটা গুণ করলে মাইনাসের ভ্যালু আসে, তাহলে বুঝতে হবে এইটাকে বর্ধিতকরণ করতে হবে। বর্ধিতকরণ মানে দুইটা পার্ট করা যাবে না। যদি এটা প্লাস আসে তাহলে দুইটা পার্ট, আর যদি এইটার মান মানে এই দুইটার মান গুণ করলে মাইনাস আসে, তাহলে এটাকে বর্ধিতকরণ কীভাবে? যেমন মাইনাসের 10x তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো যেমন মাইনাসের 20x প্লাসের 10x, এই দুইটা হিসাব করলে কিন্তু মাইনাসের এটা আসে। আবার মাইনাসের 30x প্লাসের 20x হিসাব করলে কিন্তু মাইনাসের 10x আসে, রাইট? এইভাবে বর্ধিতকরণ করতে হবে। ক্লিয়ার? ওকে, তো এখন এটাকে মিডল টার্ম করলে সেটা দাঁড়ায়, দেখো কত দাঁড়ায়। এটাকে আমরা যদি মিডল টার্ম করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস 40x, কারণ 50 আর 40 গুণ করলে 2000 আসে, মাইনাস 2000 ইকুয়াল 0। এই দুইটার ভিতর থেকে এক্স কমন যাবে, থাকবে কি এক্স মাইনাস 50। এই দুইটার ভিতর থেকে প্লাস 40 কমন যাবে, এক্স মাইনাস 50 ইকুয়াল 0। বা এখানে এক্স মাইনাস 50 এক্স প্লাস 40 ইকুয়াল 0। দেখো হয় এক্স মাইনাস 50 ইকুয়াল 0, অতএব এক্স সমান 50। আর এইখানে অথবা লিখে এক্স প্লাস 40 ইকুয়াল 0, অতএব এক্স সমান মাইনাস 40। এক্স মানে কি? আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, মাইনাস হবে না। তাহলে দৈর্ঘ্য কোনটা হবে? 50 হবে। তাহলে এক্সের মান আমরা কত বলতে পারবো? 50। আর ওই যে আমাদের সমীকরণ কি ছিল? এক্স মাইনাস 10 সমান ওয়াই ছিল না একটা সমীকরণ, 2 নাম্বার। দেখো তাহলে আমরা এক্সের মানটা যদি 50 এখানে বসাই দিই, 50 মাইনাস 10 মানে কত হয়ে যাবে? এই যে 50 মাইনাস 10 সমান ওয়াই, অতএব তাহলে ওয়াইয়ের মান হয়ে যাবে 40। এটার মান কত হয়ে যাবে? 40। কারণ এখন তুমি মিলাই দেখো, আমাদের কি বলছিল যে দৈর্ঘ্যের মান 10 কম হলে বর্গ হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়। এই এক্সের মান 50, তাহলে 10 কম দিলে 40, তাহলে কিন্তু প্রস্থের সমান হয়ে যায়। ক্লিয়ার? তো আমাদের এখানে কি বলছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে, নির্ণয় হয়ে গেল। ওকে, এরপর এখানে 10 নম্বরটা দেখো। 10 নম্বরে কি বলছে? দেখো 10 নম্বরে একটা বর্গক্ষেত্রের কথা বলছে। কি বলছে? যে বর্গাকার একটি মাঠের ভিতরের চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। একটা এই বর্গাকার মাঠ, ওকে, এই মাঠটার দৈর্ঘ্যটুকু আমাদের কিছু বলে দেয়নি। তা 4 মিটার চওড়া একটা রাস্তা আছে ভিতরে, একটা রাস্তা চারপাশে চারদিকে এই রাস্তা দিয়ে দিলাম। এটা এই যে 4 মিটার চওড়া এই রাস্তা, 4 মিটার চওড়া রাস্তা। ওকে ফাইন। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর, এখন 1 হেক্টর কত এটা তোমাকে জানতে হবে। 1 হেক্টর মানে হচ্ছে 10,000 বর্গমিটার, এটা সূত্র আকারে। তবে রাস্তা বাদে মাঠের ভিতরে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এইটুকুর ক্ষেত্রফল বের করতে হচ্ছে আমাদের টার্গেট। এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 10,000। ক্লিয়ার? তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে এই রাস্তা বাদে যে ভিতরের টুকুর, এইটার ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা,
এখন তুমি একটু চিন্তা করো, তুমি যদি এই মাঠটার দৈর্ঘ্যটাকে এক্স ধরতে পারো, যেহেতু এটা বর্গাকার, সম্পূর্ণ মাঠটার ক্ষেত্রফল কত হবে? এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইখান থেকে এই পর্যন্ত যদি এক্স হয়, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত আসবে? এইটুকুর দৈর্ঘ্য আসবে এক্স মাইনাস 8। কেন? কারণ এখান থেকে এই পর্যন্ত এক্স, এখান থেকে এই পর্যন্ত 4, আবার এখান থেকে এই পর্যন্ত 4, এই 4 কমছে, এই 4 কমছে, তাহলে টোটাল কত কমছে? 8 কমছে। তাহলে এই যে ভিতরে এটাও একটা বর্গাকার, এটার দৈর্ঘ্য কত হবে? এক্স মাইনাস 8। এখান থেকেও হবে এক্স মাইনাস 8, এই যে 4 কমছে। ঠিক আছে? তাহলে এই ভিতরটুকুর ক্ষেত্রফল হবে এক্স মাইনাস 8 তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এক্স স্কোয়ার দিলে সম্পূর্ণটার ক্ষেত্রফল, সেখান থেকে তুমি যদি ভিতরটুকুর ক্ষেত্রফল মাইনাস করে দাও, যে বিয়োগ করে দাও, কোনটা বিয়োগ করবা? এইটার স্কোয়ার, তাহলে কিন্তু তোমার এই রাস্তার ক্ষেত্রফলটা থেকে যাবে। সেটা কত বলে দিছে? 10,000, কারণ 1 হেক্টর। এই হচ্ছে ক্যালকুলেট, মানে তোমার সমীকরণ তৈরি করা হয়ে গেছে। এখন তুমি করে ফেলো এক্স স্কোয়ার মাইনাস, এটাকে লিখতে পারো এ মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab, তার মানে 16x প্লাস 8 64 ইকুয়াল 10,000। এরপর আবার এই মাইনাস দ্বারা গুণ করতে পারো, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 64 ইকুয়াল 10,000। এই এক্স স্কোয়ার কাটাকাটি, 16x মাইনাস 64 বেশ গেলে প্লাস 64 হয়ে যাবে। তাহলে 16x ইকুয়াল 10,064। দেখো 10,064 হয়ে যায়, বা x সমান 10,064কে 16 দ্বারা ভাগ করবো, অতএব x এর মান বের হয়ে যাবে 629 সম্ভবত। এখানে দেখো x এর মান 629 বের হয়ে গেছে। ক্লিয়ার? তা আমাদের কি বলছিল মনে আছে? আমাদের প্রশ্নে বলছিল কিন্তু এই রাস্তাবাদে মাঠটুকুর ক্ষেত্রফল। তা রাস্তাবাদে মাঠটুকুর ক্ষেত্রফল কত? এক্স মাইনাস 8 হোল স্কোয়ার। এখন তুমি এক্স এর মান কত? 629 বসাই দাও এখানে, সেখান থেকে 8 মাইনাস করো, থাকবে কত? 621, তার উপরে স্কোয়ার করে দাও, এই রাস্তাবাদে মাঠটুকুর ক্ষেত্রফল বের হয়ে যাবে। সিম্পল। এরপরে এখানে 11 নম্বর দেখো, আমরা 11 পর্যন্ত করে আজকে স্টপ রাখবো। আগামী পর্বে আমরা 12 থেকে বাকিগুলো শেষ করব। দেখো 11 নম্বর কি বলছে? 11 নম্বর বলছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ। আচ্ছা, সামান্তরিকের কথা বলছেন, আমরা সামান্তরিকটা অঙ্কন করে নিতে পারি। এটা সামান্তরিকের কথা যদি বলছে, সামান্তরিক জানি যে বিপরীত বাহু পরস্পর সমান, কর্ণ দুইটা সমান নয়, মানে কোণগুলো সমকোণ হবে না। একটি সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণ 24 সেন্টিমিটার। একটা কর্ণ ধরো এইখান থেকে এই পর্যন্ত 24, ঠিক আছে? কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই যে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু কোনটা? এটা থেকে এটা লম্বের দূরত্ব বের করতে বলছে এইচ। ক্লিয়ার? আর এটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 120। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? একটা কর্ণ এবং বিপরীত কৌণিক বিন্দুর লম্ব দূরত্ব, এই দুইটা যখন গুণ করে দিব তাহলে ক্ষেত্রফল বেড়ে যাবে। তাহলে সমান আমরা 120 দিতে পারি। তাহলে এইচ সমান কত আসবে? 120 ভাগ 24। দেখো এটা কতবার যাবে? 5 বার যাবে। তাহলে আমাদের কিন্তু এইচ এর মান বের হয়ে গেল। এই ছিল আজকে আমাদের 11 পর্যন্ত, যে 8, 9, 10, 11 এই 4টা অঙ্ক, এবং এই চ্যাপ্টার যতগুলো সূত্র আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সামনে আরও যে উদাহরণ অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং বহুভুজের ক্ষেত্রে যেভাবে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র শিখবা, যেমন চতুর্ভুজের চেয়েও যদি পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ হয়, তাহলে সেগুলো সুষম বহুভুজ আর কি। হ্যাঁ, সুষম বহুভুজের ক্ষেত্রে যে ক্ষেত্রফলগুলো যেভাবে বের করবা, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।